সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি, পৃষ্ঠা হচ্ছে 87 থেকে 94 আর তৃতীয় পরিচ্ছেদ। তো তৃতীয় পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি তথ্যমূলক লেখা। এই জায়গা থেকে আমরা আজকে শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো। তো শুরু করি আমরা। তথ্যমূলক লেখা। নিচে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে একটি লেখা দেওয়া হলো। এটি গোলাম মুর্শিদের লেখা। গোলাম মুর্শিদ 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষার একজন বিশিষ্ট লেখক ও গবেষক। তার লেখা বইয়ের মধ্যে আষাঢ় ছলনে ভুলি, হাজার বছরের বাংলা সংস্কৃতি, বিদ্রোহী, রণক্লান্ত ইত্যাদি উল্লেখযোগ্য। তো আমরা একটু দেখে নেব যে গোলাম মুর্শিদ দেখতে কেমন। আমরা অনেকেই দেখি নাই, তো আমি ছবিটা এইভাবে নিয়ে এসেছি, গোলাম মুর্শিদের যে ছবিটা। তো আমরা আরো দেখতে পাচ্ছি এখানে ডান সাইডে যে তার লেখা যে আষাঢ় ছলনে ভুলি, এই লেখাটা। তারপর হচ্ছে আর একটা হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি, এখানে এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা। তারপর হচ্ছে আর একটা বই, এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে বিদ্রোহী, এই যে রণক্লান্ত, হ্যাঁ, যেটা হচ্ছে নজরুল জীবনী নিয়ে লেখা গোলাম মুর্শিদ। তো আমরা এখন আরেকটু দেখে নেব যে গোলাম মুর্শিদ সম্পর্কে কিছু তথ্য। গোলাম মুর্শিদ জন্ম 8 এপ্রিল 1940, লন্ডন প্রবাসী একজন বাংলাদেশি লেখক, গবেষক, সংবাদ উপস্থাপক এবং আভিধানিক। গোলাম মুর্শিদ এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এর সংবাদ পাঠক এবং উপস্থাপক হিসেবে কাজ করতেন। তিনি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন গবেষণা সহযোগী ছিলেন। ভয়েস অফ আমেরিকাতে তিনি প্রায়শ কণ্ঠ দিতেন। 2021 সালে তিনি ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্ভাবনা 21 পদক লাভ করেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি গোলাম মুর্শিদের যে ইনফরমেশনটা, বেসিক যে তথ্যটা। তো আমরা এখন পরের যে পার্টটা সেখানে চলে যাব। তো আমরা এখান থেকে শুরু করি যে জগদীশ চন্দ্র বসু, গোলাম মুর্শিদ। নানা দেশে পৌঁছে গেছে বাঙালিরা, এমনকি পৌঁছে গেছে চাঁদেও। নবযানে করে যায়নি। তো এখানে নবযান অর্থ হচ্ছে, আমরা এই যে দেখে নেব, এই যে পড়ার যে মাঝে মাঝে আমরা যে কঠিন শব্দ যদি পাই তাহলে কঠিন শব্দটাও আমরা এইভাবে দেখে নিতে পারি। নবযান অর্থ হচ্ছে রকেট। তো আমরা অনেকেই রকেট দেখেছি, এই যে ছবিটাও নিয়ে এসেছি এখানে। এই যে রকেটটা সাধারণত দেখতে এরকম হয়, হ্যাঁ। তারপর থেকে যদি শুরু করি, তবে এই যে বাংলার নামটা চাঁদে পৌঁছে গেছে। চাঁদের গায়ে কালো কালো অনেক দাগ দেখা যায়, এগুলি আসলে বড় বড় গর্ত। এর মধ্যে একটি গর্তের নাম দেওয়া হয়েছে একজন বাঙালির নাম অনুসারে। তিনি একজন বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু। তো আমরা এটা আসলে আমাদের বাঙালির একটা গর্ব। তো এই প্রথম বাংলাদেশটাকে এই ধরনের একজন নামকরা বিজ্ঞানী, যে চাঁদের, যে তার নাম একটা বড় একটা গর্ত, তার নাম অনুসারে নামকরণ দেয়া হয়েছে। আমরা তার ছবিটা আরো দেখতে পারি, এই যে। তারপর হচ্ছে আমরা এখান থেকে যে শুরু করি, 1858 সালে 30 নভেম্বর তিনি জন্মেছিলেন মুন্সিগঞ্জ জেলার রারিখাল গ্রামে। অঞ্চলটি তখন বিক্রমপুর নামে পরিচিত ছিল। এই বিজ্ঞানীর বাবা ভগবান চন্দ্র বসু তার কাজ শুরু করেছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের হেডমাস্টার হিসেবে। কয়েক বছর পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান। তো ডেপুটি ম্যাজিস্ট্রেট একটা কঠিন শব্দ। তো এটার অর্থ হচ্ছে, আমরা যদি দেখি, এই যে ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্থ হচ্ছে জেলা প্রশাসনের অধীন কর্মকর্তা। এই জেলা প্রশাসন, এখানে একটা ছবি দিয়েছি আমি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা দেখো, যে প্রত্যেক জেলায় একটা এই ধরনের একটা জেলা প্রশাসকের একটা কার্যালয় থাকে। তো আমি এখানে যে ছবিটা শেয়ার করেছি সেটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ। তো এই ধরনের একটা জেলা প্রশাসনের অধীনে একজন কর্মকর্তা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন, হ্যাঁ। তারপর হচ্ছে তিনি মনে করতেন লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা বাংলা দিয়ে, তারপর হচ্ছে ইংরেজি পড়া। তো আমরা আরো একটু দেখি, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা কালেক্টর বা ডেপুটি কমিশনার নামেও পরিচিত হয়ে থাকে একজন কর্মজীবনে বেসামরিক কর্মচারী, যিনি একটি জেলা প্রশাসনের নির্বাহী প্রধান হিসেবে কাজ করেন, হ্যাঁ। তারপর আমি শুরু করি, যে জগদীশ বাংলা ভাষায় তার লেখাপড়া আরম্ভ করেছিলেন। একটু বড় হয়ে তিনি কলকাতা হেয়ার স্কুলে ভর্তি হন। তারপর ভর্তি হন
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে তিনি 1879 সালে বিএ পাশ করেন। এই কলেজে থাকাকালে তিনি ইউজিন লাফো নামে একজন শিক্ষকের কাছাকাছি আসেন। এই শিক্ষক জগদীশের মনে প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করেন। তো এখানে আরেকটা কঠিন শব্দ দেখতে পাচ্ছি আমরা, প্রাকৃতিক বিজ্ঞান। তো প্রাকৃতিক বিজ্ঞান অর্থ হচ্ছে উদ্ভিদ, প্রাণী, পদার্থ, পৃথিবী ও মহাবিশ্ব সংক্রান্ত বিজ্ঞান। তো এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে শিক্ষার্থী বন্ধুরা, যে প্রাকৃতিক বিজ্ঞান বলতে আসলে যে কি বোঝানো হয়। এখানে যে বিভিন্ন যে মহাকাশের ছবি, বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, এই যে বিভিন্ন ওষুধের, এই যে নিচে যেটা লেখা আছে, আমাদের চারপাশে মহাবিশ্বের ও প্রকৃতির বিভিন্ন ঘটনা, কার্যকারণ জানার চেষ্টা করে প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞানের মূল 5টি শাখা রয়েছে, যেটা হচ্ছে রসায়ন, মহাকাশবিদ্যা, ভূবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে এই তথ্যগুলো আমি শেয়ার করছি অ্যাজ এ বোনাস হিসেবে। তো আমরা যখন রিডিং পড়ি, তো রিডিং এর মধ্যে অনেক কিছু আমাদের যে শব্দার্থ, তার যে ব্যাকগ্রাউন্ডগুলো জানা প্রয়োজন হতে পারে। এই জন্য আমি আমার এই লেসনে এইভাবে আজকে এই লেসনটা এইভাবে সাজিয়েছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারবে এবং তোমাদের জন্য সহায়ক হবে। তারপর আমি যদি শুরু করি, এই আগ্রহ পরবর্তীকালে তাকে বিপুলভাবে প্রভাবিত করে। সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করার পর 1880 সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ ইংল্যান্ডে যান। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু লাশ কাঁথা শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ইংল্যান্ডে ছিলেন আনন্দমোহন বসু। তিনি ছিলেন প্রথম বাঙালি র্যাংলার। র্যাংলার হচ্ছে গণিতে সবচেয়ে উঁচু ডিগ্রি। তো এই লাইনটাও আমরা একটা নোট নিয়ে রাখতে পারি। র্যাংলার একটা নতুন শব্দ আমরা পাচ্ছি এখানে। তো এটার অর্থ হচ্ছে গণিতে সবচেয়ে যে উচ্চতম যে ডিগ্রিটা, সেটাকে আমরা বলছি। তারপর তার সাহায্যে জগদীশ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্রাইস্ট কলেজে ভর্তি হন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন লর্ড রেলে এবং অন্য কয়েকজন নামকরা যে শিক্ষকের অধীনে। রেলে পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, তো নোবেল পুরস্কার বলতে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি, নোবেল পুরস্কার হচ্ছে বিজ্ঞানী আলফ্রেড যে নোবেলের নামে যে পুরস্কার দেওয়া হয়, সেটাকে আমরা বলছি। তো আমরা এটা কম বেশি সবাই জানি। এই নোবেল পুরস্কারে দেখতে হচ্ছে ঠিক এই রকম। হ্যাঁ, তারপর এই যে যার নামে এই যে নোবেল পুরস্কারটা, এই যে বিজ্ঞানী আলফ্রেড, দেখতে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এইরকম। হ্যাঁ, আমি ছবিটা এইভাবে আমি নিয়ে এসেছি। তারপর আমরা যদি দেখি, জগদীশ সাধারণ ডিগ্রি না করে প্রাকৃতিক বিজ্ঞানের ট্রাইবস ডিগ্রি করেন 1884 সালে। ওই একই বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রিও লাভ করেন। কয়েক বছর পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রিও পান। তো এখানে আরেকটা বিষয়, এখানে কঠিন শব্দ আমরা এটা দেখতে পাচ্ছি, যে ট্রাইবস ডিগ্রি। যে ট্রাইবস ডিগ্রি মানে কি? ট্রাইবস ডিগ্রি মানে অর্থ হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর একটা ডিগ্রি আর কি। হ্যাঁ, তারপর আরেকটা কঠিন শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে, ডিএসসি। ডিএসসি বলতে বোঝানো হচ্ছে ডক্টর অফ সায়েন্স, বিজ্ঞান বিষয়ে যে ডক্টরেট ডিগ্রি, তাকে আমরা সংক্ষেপে কি বলি? ডিএসসি বলি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী যে স্লাইডে পৃষ্ঠায় চলে যাব। এখন বিজ্ঞান কথাটার যে অর্থ আমরা জানি, যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন তিনি হলো বিজ্ঞানী। যে ব্যক্তি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি করেছেন তাকেও তাই বিজ্ঞানী বলা যায়। কিন্তু সত্যিকার বিজ্ঞানী বলে তাকে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক আবিষ্কারে কাজ করেছেন, যেমন টেলিফোন আবিষ্কার। তো আমরা একটু এই টেলিফোনের যে আবিষ্কার সম্পর্কে আর একটু আমরা ইনফরমেশন গুলো জেনে নিই। সেটা হচ্ছে, আলেকজান্ডার গ্রাহাম বেল প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক প্রথম টেলিফোন আবিষ্কার করেন। এটা একটা সাধারণ জ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এই যে নোটটা নিয়ে নিবে আশা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আলেকজান্ডার যে গ্রাহাম বেলের যে ছবিটা, অনেক আগের পুরাতন এই ছবিটা এই আমি নেট থেকে নিয়ে এখানে নিয়ে এসেছি। তারপর আমরা যদি এখান থেকে শুরু করি, যে জগদীশ ছিলেন পদার্থবিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞানে অনেকগুলি জিনিস আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না। যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা। এই তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না। জগদীশ খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন, একে বলে মাইক্রোওয়েভ। তিনি মাত্র 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন। এখন যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি দেখতে পাই, সেগুলো জগদীশ বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তো আমরা একটু এখানে আরেকটা কঠিন শব্দ আমরা দেখতে পাচ্ছি, যে মাইক্রোওয়েভ, যে কুকারটা, সেটার অর্থ আমরা যদি দেখি, মাইক্রোওয়েভ বা
ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে যে যন্ত্রে রান্না করা হয়। তো এই শব্দটা কঠিন হলেও আমরা সবাই এই ছবিটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। এই যে মাইক্রো এই যে ওয়েভের যে এইখানে যে রান্না বান্না যে হয় আমরা সবাই কিন্তু কম বেশি আমাদের বাসায় কিন্তু এই কুকারটা কিন্তু থাকে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সেটা হচ্ছে 1994 সালে তিনি কলকাতা টাউন হলে তার আবিষ্কারে কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান। তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন লাগিয়ে দেন। বিনা তারে অন্য একটা ঘরে বেল অর্থাৎ ঘন্টা বাজান। তারপর তার গবেষণা আর একটা ক্ষেত্র হলো গাছপালা, উদ্ভিদ। এরা কথা বলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু এদের প্রাণ আছে, মানুষ তা অনুমান করত। তবে এরা যে মানুষের কাজে সাড়া দেয় তা জানতো না। ধরা যাক মানুষ এতটা লতার একটুখানি কেটে দিল, লতাটা অমনি প্রবলভাবে কেঁপে উঠল, কিন্তু এই কম্পন চোখে দেখা যায় না। সেটা মাপার জন্য জগদীশ একটা যন্ত্র তৈরি করেন, তার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। আর একটা উদাহরণ দিই, জানালা কাছে একটা চারা গাছ লাগালে গাছটা যেদিকে দিয়ে আলো আসছে সেদিকে বেঁকে যাবে। জগদীশ এটাও পরীক্ষা করে দেখান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু অর্থটা জেনে নিব যে ক্রেস্কোগ্রাফের অর্থ হচ্ছে উদ্ভিদে বৃদ্ধি মাপার যন্ত্র। তো এই যন্ত্রটা সম্পর্কে আমরা একটু ছবি আর একটু দেখার একটু আগ্রহ সবার। তো এই যে আমি ছবিটা, এই যে ক্রেস্কোগ্রাফের যে এই যন্ত্রটা, যেটা হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু যে এই যন্ত্রটা কিন্তু আবিষ্কার করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যন্ত্রটা ফলে আমরা যে গাছের যে মানে একটা গাছ, হ্যাঁ, মানে লতাটা এখানে যেটা বলা আছে কেঁপে উঠলো, কিন্তু এই কম্পনটা চোখে দেখা যায় না। সেটা মাপার জন্য জগদীশ একটা যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রটা হচ্ছে সেই যন্ত্রটা। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী যে রিডিং এর পার্টটা এখান থেকে যদি আমরা শুরু করি। এখন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়, টেলিভিশনে কথা শোনা যায়, ছবিও দেখা যায়, রেডিওতে কেবল কথা শোনা যায়। রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি জগদীশ আবিষ্কার করেন 1896 সালে। তো এখন না, অনেক আগে থেকে আমরা এই যে সালগুলো যদি দেখি সেটা বোঝা যায়। কাছাকাছি সময় ইটালিয়ান বিজ্ঞানী মার্কিনিও এই একই কৌশল আবিষ্কার করেছিলেন, তবে কথা বলা রেডিও আবিষ্কার হতে আরো কয়েক বছর সময় লেগেছিল। অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসুকে সম্মানসূচক ডিএসসি উপাধি দেয়। তিনি এফআরএস উপাধিও পান। তো এই এফআরএস সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে ব্রিটিশ সরকারের 50 পাউন্ডের নোটেও তার ছবি ছাপা হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা একটু দেখি যে এফআরএস যে অর্থটা হচ্ছে ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি। তো এইগুলো তোমরা অবশ্যই নোটটা নিয়ে নিবা, যেটা হচ্ছে লন্ডনের বিজ্ঞান চর্চা প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি থেকে পাওয়া যে একটা সম্মান, সেটাকে আমরা বলছি যে এফআরএস উপাধি। হ্যাঁ, তারপর আমরা যদি এই যে দেখি আরো একটু ডিটেইল, ফেলোশিপ অফ দ্য রয়্যাল যে সোসাইটি, এই যে এটা হচ্ছে তার যে অধিদপ্তরের যে মেইন যেটা, সেটা যে লন্ডনের কার্লটন হাউস টেরেসে রয়্যাল সোসাইটি যে সদর দপ্তরটা। হ্যাঁ, এই সদর দপ্তরটার ছবি হচ্ছে এইটা, আমি নিয়ে এসেছি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 50 পাউন্ডের নোটে যে ব্রিটিশ সরকার 50 পাউন্ডের নোটে যে ছবিটা, এই ছবিটা তোমাদের যে টেক্সট বইয়ে আছে, তোমরা সবাই দেখেছো এইভাবে এই যে ছবিটা। তো তারপর আমরা চলে যাব শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রিডিং পার্টটা শেষ। তো আমি চেষ্টা করেছি রিডিং পার্টের বিভিন্ন ছবি, কঠিন শব্দগুলো সহজভাবে বোঝানো। আশা করি তোমাদের অনেক সহায়ক হয়েছে। তো আমরা এখন যে পরে কি বুঝলাম যে পার্টের যে তোমাদের যে টেক্সট বইয়ে যে প্রশ্নের যে উত্তরগুলো, হ্যাঁ, তো এইখানে আমি শুধু প্রশ্নগুলো পড়বো, উত্তরগুলো তোমরা লিখে নিবে। যেটা আমি তোমাদের যে টিচার গাইডের যে উত্তরগুলো আছে সরাসরি আমি ওইভাবে নিয়ে এসেছি। তোমরা তোমাদের মতো একটা আইডিয়া এখান থেকে পাবে, হুবহু এখান থেকে না লেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শিক্ষার্থী বন্ধুরা। কারণ একই লেখায় যদি সবাই লেখো তাহলে উত্তরটা কিন্তু একই হয়ে যাবে সবার, তাহলে তোমার যে চিন্তার জায়গাটা সেটা কিন্তু ফলটা ওইভাবে কিন্তু আসবে না। হ্যাঁ, তো এই উত্তরগুলো দেখে তোমরা তোমাদের মতো করে বানিয়ে আরো টেক্সট বইয়ে যে সহায়তায় তোমরা উত্তরগুলো আরো সুন্দর করে আশা করি সাজিয়ে লিখতে পারবে। হ্যাঁ, তো আমরা প্রথম প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছি আমরা, জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। হ্যাঁ, তো এখানে দেয়া আছে, এই যে শিক্ষার্থী বন্ধু তোমরা এখান থেকে লিখে নিবে। তারপর প্রশ্ন হচ্ছে এই লেখা থেকে সালভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো। তো এখানে এই যে সাল, এই যে 1858 থেকে এই যে 1896 সাল পর্যন্ত এই যে তথ্যগুলো আছে তোমরা এখান থেকে লিখে নিবে। হ্যাঁ,
তারপরে যে প্রশ্নটা গ নম্বর প্রশ্নটা হচ্ছে এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো? তো এখানে তোমাদের টিচার গাইডে যেটা লেখা আছে এই যে সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি, তোমরা এই নামগুলো ছাড়াও যে আরো অনেক যে তথ্যমূলক জীবন তথ্যমূলক বিভিন্ন রচনার সাথে আমরা লিখতে পারি, চিন্তা করতে পারি, এই ধরনের উদাহরণ কিন্তু আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তোমরা আশা করি সেইভাবে চিন্তাটা করে তোমরা লিখবে। হ্যাঁ, তারপর ঘ যে প্রশ্নটা সেটা হচ্ছে এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা জানতে পারলে? তোমরা এখানে এই যে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, উদ্ভিদে প্রাণ আছে, এই বিষয়গুলো তোমরা এইভাবে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারবে। তারপর নম্বরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো। তো এখানে এইভাবে আমি এই যে তোমাদের টিচার গাইড থেকে নিয়ে এসেছি, তোমরা এই যে উত্তরগুলো আইডিয়া নিয়ে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখে ফেলতে পারবে। হ্যাঁ, তারপরে যে তোমাদের যে টেক্সট বইয়ে যে পার্টটা আছে সেটা হচ্ছে বলি ও লিখি, যেখানে বলা আছে জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো ও নিজের ভাষায় লেখো। শিক্ষার্থী বন্ধুরা আমি আবার পড়ি এটা, যে তোমাদের কাজটা হচ্ছে জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন। তো আমরা এতক্ষণ ধরে যা দেখেছি শুনেছি, হ্যাঁ, সেটা কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের নিজের ভাষায় কিন্তু লিখতে হবে। নিজের ভাষায় মানে হচ্ছে একদম তোমার নিজের যে ভাষাটা নিজের চিন্তার থেকে সেটাই কিন্তু লিখতে হবে তোমাদের টেক্সট বইয়ে সহায়তায়। তো এইখানে যে নিজের ভাষায় যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমাদের টিচার গাইডে যে উত্তরটা সেটা আমি এখানে হুবহু বসিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমরা হুবহু দেখে লিখলে কিন্তু সেভাবে তোমাদের লাভ হবে না। তো কিন্তু লাভ যেটা হবে সেটা হচ্ছে তোমরা এখান থেকে আইডিয়াটা নিতে পারো, যে কয়েকটা লাইন তোমরা পরে সেই লাইনটাকে একটু ছোট করতে পারো অথবা একটু বড় করতে পারো, তোমাদের 2-3টা লাইন মিলে তোমাদের নিজেদের মতো করে লাইনটা সাজিয়ে লিখবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমার এই অনুরোধটা তোমরা সবাই রাখবে। তো শুধু এই উত্তরটা না, আরো কয়েকটা উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা এই যে দেখো, এখানেও জগদীশ চন্দ্র বসু একজন বাঙালি যে পদার্থবিদ, এখান থেকে শুরু করে আমরা যদি দেখি এই যে এই মহান বিজ্ঞানী এই যে নাম। হ্যাঁ, তারপর আর একটা আছে স্লাইড, এইখান থেকেও এই যে তোমরা এইখান থেকেও প্রয়োজনীয় তোমাদের যে লাইনগুলো নোটগুলো নিয়ে তোমাদের যে নিজের ভাষায় তোমরা সাজিয়ে লেখার জন্য আমি এই যে 3টা স্লাইডে এইভাবে আমি যে বিজ্ঞানী যে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে অনেকগুলো তথ্য যে উপাত্তগুলো তোমরা এখান থেকে পাবে। তো তোমাদের টেক্সট বইয়ে যতটুকু চাওয়া হয়েছে ঠিক ততটুকু তোমরা লেখার জন্য চেষ্টা করবে। বেশি লেখার কোনো প্রয়োজন নাই, আবার বেশি কম লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, এই যে আরো আমরা দেখতে পাচ্ছি এখানেও যে মোটামুটি 3 থেকে 4টা স্লাইডে পাতায় আমি এখানে অনেকগুলো ইনফরমেশন তোমরা পাবে। তারপর হচ্ছে আমরা যে লেখা নিয়ে মতামত। হ্যাঁ, তোমাদের যে টেক্সট বইয়ে যে আর একটা কাজ আছে, এই কাজটা খুব মজার একটা কাজ, যে সেটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা প্রশ্ন জেগেছে তার নিচে ছকে লেখো। তো এই কাজটা মানে এই ধরনের কাজটা তোমাদের যে বাংলা বইয়ে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু থাকে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে কাজটা এই যেভাবে করতে হয় জগদীশ চন্দ্র বসু রচনায় যা আছে। তো আমি এখানে একটা লাইন নিয়ে এসেছি, যেটা আছে হচ্ছে জগদীশ ছিলেন পদার্থ বিজ্ঞানী, তিনি পদার্থ বিজ্ঞানে অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না, যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা। এই তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না। তো আমার মতামত ও জিজ্ঞাসাটা হচ্ছে আমি এইভাবে লিখেছি, বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, এই তরঙ্গ কতটুকু লম্বা সেটা আমি দেখতে চাই, এবং এইটা দেখতে আমাকে কোন কোন জিনিস বা কার সহায়তা প্রয়োজন হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে যদি আমার এই সেম যদি মতামত এবং জিজ্ঞাসা এই মিলে যায় তাহলে এটা রাখতে পারো, আর যদি না হয় তাহলে অন্য লাইন থেকে তোমরা এইভাবে যে লিখে তারপর তোমার যে মতামত ও জিজ্ঞাসাটা সেটা তুমি স্বাধীনভাবে তুমি তোমার মতো করে লিখতে পারো। 2 নম্বরটা হচ্ছে এইটা এনেছি, কিন্তু এই কম্পন চোখে দেখা যায় না, সেটা মাপার জন্য জগদীশ একটা যন্ত্র তৈরি করেন, তার নাম হচ্ছে কি ক্রেস্কোগ্রাফ। আর একটা উদাহরণ দিই, জানালার কাছে একটা চারা গাছ লাগালে গাছটা যেদিকে দিয়ে আলো আসছে সেদিকে বেঁকে যাবে, জগদীশ এটাও পরীক্ষা করে দেখান। তো আমার জানার যে জিজ্ঞাসাটা হচ্ছে সেটাই যে যেভাবে লেখার চেষ্টা করেছি আমি, গাছটা যেদিক দিয়ে আলো আসছে সেদিকে বেঁকে যাওয়ার দৃশ্যটা বোঝার জন্য আমাকে কতদিন অপেক্ষা করা লাগতে পারে, অথবা আমি নিজে অপেক্ষা না করে কিভাবে রেকর্ড করে রাখতে পারি। এটা হচ্ছে আমার একটা নিজের মতো করে একটা মতামত অথবা জিজ্ঞাসা, এটা আমি করতেই পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এখন পরবর্তী যে পার্টটা সেখানে আমরা চলে যাব।
সেটা হচ্ছে এই যে তথ্যমূলক যে লেখার কৌশল। এই যেটা হচ্ছে তোমাদের বইতে দেয়া আছে, আমি একদম গো থ্রু আর করব না, হ্যাঁ? তোমরা পড়ে নিবে। তো পড়লে অনেক কিছু জানা যাবে। তথ্যমূলক লেখা কাকে বলে, তথ্যমূলক কিভাবে লিখতে হয়, হ্যাঁ? এই যে বইপত্র পড়ে, তারপর হচ্ছে আমরা এখানে মানে এখানে একটা বিষয় দেখতেছি, এই যে তথ্যমূলক লেখার জন্য বিভিন্ন ধরনের বই আমাদের পড়তে হয়। তারপর হচ্ছে অনলাইনেও এই যে এখানে বাম পাশে এই যে ছবিটা দেওয়া আছে, মানে অনলাইনেও কিন্তু খুঁজতে হয় আর কি, হ্যাঁ? এই যে গুগলে গিয়ে যে সার্চ যে বারের মধ্যে এইভাবে তথ্যমূলক যে লেখার কৌশল অথবা তথ্যমূলক কিভাবে লিখতে হয়, তো এই ধরনের লিখে তুমি তোমার মতো করে খুঁজতে পারবে। তুমি তোমার কম্পিউটারে পিসিতেও তুমি এই কাজটা করতে পারবে, তারপর তোমার মোবাইলেও কিন্তু এই কাজটা তুমি করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ অভিজ্ঞতা থেকে তথ্য, এই যে এই আরেকটা লাইন, হ্যাঁ? তো অভিজ্ঞতা থেকে তথ্যটা আমরা একটু যদি দেখি, এই যে নিজের যে অভিজ্ঞতা থেকে সেই তথ্যগুলো নিয়ে আনতে পারি। তারপর হচ্ছে আরেকটা যে আমরা আন্ডারলাইন দিয়েছি, সেটা হচ্ছে শিরোনাম। তো তথ্যমূলক লিখতে হলে একটা কি থাকতে হবে, শুরুতে একটা শিরোনাম। তো আমি এখানে একটা প্রথম আলোর যে শিরোনামটা সেটা দেখানোর চেষ্টা করছি। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই যে এখানে 262 নয়, শুধু 68। তারপর হচ্ছে বন আর কৃষি জমি দুটোই কমছে বাংলাদেশে। এই যে শিরোনামগুলা, এই মানে এই লেখার যে মানে কিভাবে শিরোনামটা সেট করতে হয়, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রথম আলো একটা ফ্রন্ট পেজে, কাভার পেজে আমি ছবিটা এভাবে নিয়ে আসার যে চেষ্টা করেছি সেটা। তো এখন আমরা যে পরবর্তী স্লাইডে সেখানে চলে যাব। সেখানে একটু বাড়তি যে তথ্যমূলক লেখার কৌশল নিয়ে এখন আমরা একটু জানবো অথবা শিখবো, হ্যাঁ? তো সেটা হচ্ছে তথ্যমূলক লেখাটা কি, যেটা ইংলিশে আমরা বলি হচ্ছে ইনফরমেটিভ রাইটিং। তো তথ্যমূলক লেখা হলো এমন একটি লেখা যার মূল উদ্দেশ্য হলো পাঠকদের নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে তথ্য বা জ্ঞান প্রদান করা। এই ধরনের লেখায় কোনো ধারণা বা বিষয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং উপস্থাপন করা হয়। তথ্যমূলক লেখা কার্যকর করার কিছু গুরুত্বপূর্ণ কৌশল আমরা আজকে দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে নাই, টিচার গাইডেও নাই, তোমাদের যে মূল বইতেও নাই। এটা আমি যে আমার মতো করে এই নোটটা আমি নিয়েছি, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা নিবে, হ্যাঁ? নোটটা নিয়ে নিবে। সেটা হচ্ছে যে তথ্যমূলক লেখার কৌশলে যে প্রথম যে 1 নম্বরটা, সেটা হচ্ছে বিষয় নির্বাচন করতে হয় এবং এটার উপরে গবেষণা করতে হয়। সেটা কেমন? যে বিষয় নির্বাচনটা হচ্ছে এমন একটি বিষয় বেছে নিন যা পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। বিষয়টি স্পষ্ট ও নির্দিষ্ট হওয়া উচিত। তো এরকম একটা এই যে মানে চুজিং এ রিসার্চ টপিক স্টেপ বাই স্টেপ, হ্যাঁ? এই যে রিলেভেন্স, যে পার্সোনাল ইন্টারেস্ট, the feasibility, তারপর হচ্ছে narrowing down the topic, তারপর হচ্ছে কনসালটেশন এন্ড ফিডব্যাক। এই স্টেপ বাই স্টেপ মাধ্যমে কিন্তু আমরা এগুলো রিসার্চ করতে পারি আর কি, হ্যাঁ? গবেষণার জন্য, অথবা গবেষণায় যে মানে স্টেপটা সেটা আমরা একটু যদি জানার চেষ্টা করি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে গবেষণাটা নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা। একদম রিসোর্স, একদম ট্রাস্টেবল যে সোর্সটা, সেখান থেকে আমাদের উৎস থেকে কিন্তু ডেটাগুলা কালেক্ট করতে হবে, হ্যাঁ? তারপর হচ্ছে বলছে বই, জার্নাল, ওয়েবসাইট এবং বিশেষজ্ঞদের সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করতে পারেন। তো আমাকে তথ্যমূলক লেখার জন্য এই কাজগুলো করা লাগবে। যে যারা স্পেশালিস্ট এদেরকে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু অনেকগুলো ডেটা বিভিন্ন ওয়েবসাইট অথবা বই, জার্নাল এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে তথ্যমূলক লেখার কৌশলের জন্য আরো যে 2 নম্বর যে স্টেপটা হচ্ছে, 2 নম্বর যে কৌশলটা হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কাঠামো পরিকল্পনা। সেটা কি? প্রারম্ভিক মানে যে ইন্ট্রো পার্টটা আমরা এখন বাছাই হয়ে গেল, টপিক চয়েস হয়ে গেল। এখন আমাদের ইন্ট্রো পার্টটা কিভাবে শুরু করতে পারি, ভূমিকাটা কিভাবে শুরু করতে পারি, সেই জন্য আমরা যেটা বলা আছে সেখানে হচ্ছে পাঠকদের মনোযোগ আকর্ষণ করার জন্য একটি আকর্ষণীয় সূচনা লিখো। তো মানে ভূমিকাটা অথবা সূচনাটা খুব আকর্ষণীয় হতে হবে, সেটা বলা হচ্ছে এখানে। এতে বিষয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা এবং লেখার উদ্দেশ্য তুলে ধরা উচিত। তোমার যে মূল যে তথ্যমূলক লেখার যে উপরে, সেটা যে লেখার উদ্দেশ্যটা এবং পর্যালোচনাটা সেখানে তুলে ধরতে হবে, হ্যাঁ? তো এই যে এখানে একটা ছবি দিয়েছি, হচ্ছে যে রচনা হচ্ছে ছাত্রজীবন নিয়ে লিখতে গিয়ে যে ভূমিকাটা সুন্দরভাবে যে লেখাটা সেভাবে আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে আমরা যদি দেখি মূল অংশ, তারপরে পার্টটা আসে হচ্ছে তোমার
যে বডি পার্টটা, মূল পার্টটা, সেখানে কি কি থাকবে, বিষয়টিকে বিভিন্ন উপবিষয়ে ভাগ করুন। তারপর হচ্ছে একদম ক্ষুদ্র ক্ষুদ্র অথবা পার্ট বাই পার্ট আমরা এটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে ফেলতে পারি। তারপর প্রতিটি উপবিষয়ের জন্য আলাদা প্যারাগ্রাফ লিখুন এবং সেগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করুন। তো বডির বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি। বডিটা হচ্ছে আসল, এইখানে বিভিন্ন ভাগে ভাগ করে একটার সাথে একটা লিঙ্ক আমাদের করাইতে হবে। তারপর হচ্ছে উপসংহার। তো উপসংহারে কি আছে, সংক্ষেপে প্রধান পয়েন্টগুলো তুলে ধরুন এবং লেখার মূল বার্তা পূর্ণবক্ত করুন। তাই মানে এটা হচ্ছে সামারাইজ আর কি। এতক্ষণ ধরে তুমি যেটা যে তথ্যমূলক লেখাটা যে লিখেছ সেটাকে আবার সংক্ষেপে যে সামারাইজ করা, সেটাকে আমরা বলছি হচ্ছে উপসংহার অথবা যে কনক্লুশন, যে মানে ইংলিশে। তো সেটা আমরা মোটামুটি আজকে আমাদের এই লেসন থেকে তথ্যমূলক যে লেখার কৌশলটা সেটা আমরা একটু বেসিক হলেও কিছু জানতে পেরেছি আশা করি। তো এখন আমাদের 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভাষা ও শৈলী। তো এই বিষয়টার প্রতিও কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে সহজ ও পরিষ্কার ভাষা অবশ্যই ব্যবহার করতে হবে। জটিল এবং দুর্বোধ্য শব্দ অবশ্যই পরিহার করুন। সহজ সরল এবং পরিষ্কার ভাষায় লিখুন যাতে পাঠক সহজেই বুঝতে পারে। তো কঠিন শব্দ, আমরা দুর্বোধ্য শব্দ একদম লিখবো না, বাদ দেবো। তো এই জন্য একটা উদাহরণ আমি এখানে নিয়ে এসেছি যে বাংলায় এই যে কঠিন যে দুর্বোধ্য শব্দগুলো কি কি আছে, জপাযুক্ত, অঙ্গুষ্ঠ, অচক্রী, এই যে মানে এইগুলো হচ্ছে খুব একদম পড়তে গিয়ে মনে হচ্ছে দাঁত ভেঙে যাবে আর কি, এরকম অবস্থা তোমার। তো এই ধরনের যে তথ্যমূলক লেখার সময় অবশ্যই এই ধরনের কঠিন শব্দগুলো আমাদের পরিহার করতে হবে, সেটা আমরা বলছি। তারপর পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে নিষ্ঠতা। এটা কেমন, মতামত এবং ব্যক্তিগত ধারণা পরিহার করে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে লিখুন। তুমি যে লিখছো তথ্যমূলক লেখাটা, সেটা তোমার মতামত কিন্তু দেয়া যাবে না, তোমার নিজের ব্যক্তিগত ধারণা সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। একদম মানে নিউট্রাল, হ্যাঁ, নিরপেক্ষ দৃষ্টিতে তোমাকে এটা লিখতে হবে। সেজন্য তোমার কি দরকার, এভিডেন্স দরকার, বিভিন্ন ডেটা দরকার। হ্যাঁ, তো উদাহরণস্বরূপ যদি এখানে বলি বিষয়টা কি, আমার ব্যক্তিগত মতে একটি পার্টি হোস্ট করা একটি বিশেষ অনুষ্ঠানে উদযাপনের সর্বোত্তম উপায়, এই কথাগুলো কিন্তু লেখা যাবে না। তারপর আর একটা উদাহরণ আছে, আমি ভেবেছিলাম ওহে ভগবান তারা কি ভাবছে, আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি না এটি একটি ভালো ধারণা ছিল, আমার ব্যক্তিগত মতে এটি ভীতিজনক ছিল। এই যে তোমার ব্যক্তিগত মতামতগুলো একদম এইসব লেখার ক্ষেত্রে যে পাঠকদের উদ্দেশ্য করে যেহেতু লেখা, তোমার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই এখানে বাদ দিতে হবে। তারপর হচ্ছে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তথ্য প্রমাণ। তথ্য প্রমাণ কি, এখানে তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করতে নির্ভরযোগ্য উৎসের উদ্ধৃতি ব্যবহার করুন। তুমি যে এভিডেন্সগুলো, স্ট্যাটিস্টিক্সগুলো যে তুমি যে প্রেজেন্ট করতেছো, সেটা রেফারেন্সগুলো কিন্তু দিয়ে দিতে হবে, কোন জায়গা থেকে তুমি নিয়ে এসেছো এই তথ্যগুলো, সেটা কিন্তু অবশ্যই পাঠকদের সাথে তোমাকে শেয়ার করতে হবে। এই যে তারপর 4 নম্বর হচ্ছে উদাহরণ ও চিত্র। এটা আমরা তথ্যমূলক লেখার ক্ষেত্রে ছবি ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে উদাহরণ দিতে পারি, বিভিন্ন কেস স্টাডি ব্যবহার করে আমরা বিষয়টিকে তুলে ধরতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে চিত্র ও চিত্রায়ন। তো আবার যে এখানে তথ্যমূলক লেখার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চার্ট, গ্রাফ, ছবি, টেবিল, এই সব বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে সম্পাদনা ও পর্যালোচনা। তারপর লেখা শেষ হওয়ার পরে এখন আমাদের কাজটা কি, প্রুফ রিডিং করতে হবে, কোথায় বানান টানান ব্যাকরণে ভুল আছে কিনা, যতি চিহ্নে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা, এই বিষয়গুলোর প্রতিও কিন্তু আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে। এই যে তুমি যখন তথ্যমূলক লেখাটা একটা লেখা শেষ করেছো, এই যে প্রুফশিট, এই যে এইভাবে তুমি নিজে না দেখে, কারণ নিজের লেখাটা তো নিজে বানান কোথায় ভুল হয়েছে খুব একটা চোখে পড়ে না, তৃতীয় ব্যক্তি দিয়ে থার্ড আই থেকে আমরা এভাবে প্রুফ রিডিংটা করে নিতে পারি, তাহলে সবচাইতে বেশি ভালো হয়। হ্যাঁ, তারপর হচ্ছে পর্যালোচনাটা কি, সেটা হচ্ছে লেখা একাধিকবার পর্যালোচনা করুন এবং প্রয়োজনে সংশোধন করুন, সহকর্মী বা বন্ধুর কাছ থেকে পরামর্শ নিন। একটু আগে যেটা বলেছি ঠিক সেটাই, যে থার্ড আই থেকে একবার এটা দেখা আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি, তারপর যে পাঠকদের সম্পৃক্ততা, তোমার যে তথ্যমূলক লেখার মধ্যে
তোমার যে অডিয়েন্স অথবা পাঠকদের এটা কিন্তু ইন্টারাকশন একটা করতে হবে। সেটার করার উপায় কি? আস্ক অ্যান আনসার। তোমার পাঠকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিতে হবে, তারা যেন প্রশ্ন করার যে জায়গাটা, তোমার প্রশ্ন করার জায়গাটা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা এখানে বলছি প্রশ্ন ও উত্তরের সুযোগ, পাঠকদের প্রশ্ন করার সুযোগ দিন এবং তাদের প্রশ্নের উত্তর দিন। তারপর হচ্ছে মন্তব্য ও প্রতিক্রিয়া, এটা হচ্ছে কমেন্টস এবং ফিডব্যাক। এইটা কিন্তু অবশ্যই কিন্তু নিতে হবে, কারণ তোমার একটা লেখা কিভাবে কেমন হইলো, যেমন আমার এই লেসনগুলোতে তোমরা একটা জিনিস খেয়াল করবে, খেয়াল করে যদি থাকো তোমরা, যে আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে আমার এই লেসনগুলো যে করার যে স্টাইলটা, সেটা কোনো তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় কিনা, তাহলে তোমরা যদি কোন জায়গায় আরো আমার নিজের কাজ করা উচিত সেটা, এই ধরনের পরামর্শ কিন্তু প্রতিক্রিয়া ফিডব্যাক কিন্তু আমি সবসময় প্রতিটা লেসনে আগে পরে শেষে কিন্তু চেয়ে থাকি। তো এই কাজটাই কিন্তু করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শেষের লাইনটা কি বলছি? এই কৌশলগুলো অনুসরণ করে একটি প্রাঞ্জল, তথ্যবহুল এবং আকর্ষণীয় লেখা প্রস্তুত করা সম্ভব। তো আমরা আশা করি স্টেপ বাই স্টেপ এই যে তথ্যমূলক লেখার কৌশলটা সেটা দেখার চেষ্টা করেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুদের তোমাদের অনেক কাজে লাগবে, তোমাদের অনেক উপকৃত হবে। হ্যাঁ, তো এখন আমরা যে তোমাদের টেক্সট বইয়ে যে তথ্যমূলক যে রচনা লিখি একটা কাজ আছে, সেখানে আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে, মানে শেষে। তো এই 1 থেকে 5 নম্বর পর্যন্ত এই যে মানে যে কাজটা বলা আছে, এটা হচ্ছে তোমরা তোমাদের স্কুলে তোমাদের টিচারে যে নির্দেশনায় অনুযায়ী তোমরা গ্রুপে ভাগ হয়ে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমি কিছু আগে আবার একটু বলি, আমি এখানে কিছু ইনফরমেশন শেয়ার করব, তোমরা এইটা হুবহু এইভাবে কিন্তু লিখবে না। হ্যাঁ, কিন্তু তোমাদের এই যে স্কুলে গ্রুপের কাজ করতে গিয়ে তোমাদের স্কুলের মধ্যে এই তথ্যগুলো হয়তোবা কিছু তোমাদের উপকারে আসতে পারে, এই জন্য কিন্তু আমি এইভাবে নিয়ে এসেছি। তো তোমাদের প্রথম 1 নম্বরটা কি ছিল, যে স্কুলের আশেপাশে কি কি ফলের গাছ আছে, তারপর হচ্ছে 2 নম্বরে ছিল হচ্ছে ফুলের গাছ, তারপর 3 নম্বরে হচ্ছে কোন কোন পাখি বেশি দেখা যায় যে তোমার এলাকায়, পাখিগুলোর রং কেমন। 4 নম্বরে হচ্ছে তুমি যে এলাকায় থাকো সেখানে কোন কোন পেশার মানুষ বসবাস করে, তারা কি কাজ করে। তারপর হচ্ছে তোমার স্কুলের আশেপাশে কোন ধরনের দোকান আছে। তো এই 5 ধরনের যে তথ্য সেটা আমি এখানে নিয়ে এসেছি। তো প্রথম এই যে প্যারাটা সেটা দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের ফলের যে তথ্যটা, সেটা আমি এইভাবে নিয়ে এসেছি। অনেক রকম তুমি ফল দেখতে পারবে। তোমার স্কুলের যে আশেপাশে যেই ফলটা আছে সেটাই তুমি লিখবা, যে ফলটা নাই সেটা তুমি তোমাদের গ্রুপের সাথে কিন্তু লিখবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ফুলের যে ইনফরমেশনটা, সেটা আমি অনেকগুলো ফুল, এই যে কদম্ব ফুল, স্পাইডার লিলি, দুলন চাপা, অনেকগুলো ফুল এখানে নিয়ে এসেছি আমি। তো ঠিক এটাও এই তথ্যটাও যে তোমার যে স্কুলের আশেপাশে যে ধরনের ফুল আছে সেটাই তোমরা তোমাদের গ্রুপের সাথে তোমরা লিখবা। হ্যাঁ, তারপর হচ্ছে পাখি, এখানে মানে অনেক রকম পাখি আমি ছবি সহ নাম এখানে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে স্কুলের আশেপাশে যে ধরনের পাখি তোমরা দেখে থাকো নিয়মিত, সেই ধরনের পাখির কথাই কিন্তু লিখবা, কিন্তু এখানে অনেকগুলো পাখি এনেছি, যেটা মিলবে না সেটা কিন্তু বাদ দিবে। হ্যাঁ, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এলাকায় বিভিন্ন ধরনের পেশার মানুষ যে আছে, সেটা আমি অনেক ধরনের পেশার মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে হিসাব রক্ষক, সেবিকা, উকিল, বাবুর্চি। হ্যাঁ, তো এই ছবি সহ কিন্তু আমি এখানে আনার চেষ্টা করেছি। তো তোমার এলাকায় যে ধরনের পেশায় মানুষ কাজ করে, চাকরি করে, সেইগুলো কিন্তু তোমরা গ্রুপের মধ্যে লিখবা। যেগুলো তোমরা যে তোমাদের এলাকায় যেসব পেশা মানুষ নাই সেগুলো কিন্তু লিখবে না। হ্যাঁ, তারপর সবশেষে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে তোমার স্কুলের আশেপাশে কোন কোন ধরনের দোকান আছে। তো এখানে আমরা কয়েকটা দোকানের উদাহরণ দিয়েছি, খাবারের দোকান, ওষুধের দোকান, মুদির দোকান। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ, তো এই দোকানের ছবিগুলো দিয়েছি। এই কাজটাও তোমরা ঠিক একইভাবে যে স্কুলের আশেপাশে যেসব দোকান আছে সেগুলো তোমরা লিখবে। বন্ধুরা, আজকে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো আশা করি আমার এই লেসনটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাবে। তো আমার আরো কোন কোন জায়গায় কাজটা করা উচিত
সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি আরো বেশি উপকৃত হব। কিন্তু আমি আমার এন্ড থেকে চেষ্টা করেছি আমার দিক থেকে যে কিভাবে আরো যে বিভিন্ন ধরনের যে এক্সটার্নাল মানে যে তথ্য ছবি দিয়ে আজকে এই যে বাংলার যে পাঠটা লেসনটা সেটা কিভাবে আরো সহজতর মানে সহজভাবে যে উপস্থাপন করা যায় সেটা আমি আমার এন্ড থেকে চেষ্টা করেছি। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই তোমরা ফিডব্যাকটা দিবে। তো যদি এখনো যদি তোমরা যদি সাবস্ক্রাইবটা যদি করে না থাকো তাহলে এখনই তুমি সাবস্ক্রাইবটা করো। তাহলে যদি তোমরা সাবস্ক্রাইবটা করো তাহলে আমার যে পরবর্তীতে যে কাজ করার উৎসাহ উদ্দীপনাটা আরো বাড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এখানে শেষ করব। তোমরা অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।